যেটা হচ্ছে সাপোর্ট রিয়াকশন ক্যালকুলেশন অফ বিম। এবং আমরা এই টপিকটা শুরু করে এই টপিকের আন্ডারে যতগুলো বেসিক আইডিয়া আমাদের জানার প্রয়োজন ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যদি আমাদের বেসিক আইডিয়াগুলো একটু ওভারভিউ করতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা আলোচনা করেছিলাম এখানে টাইপস অফ সাপোর্ট নিয়ে, এবং সাপোর্টের উপরে বেস করে কী টাইপের বিম হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা আলোচনা করেছিলাম কম্পোনেন্ট অফ ফোর্স নিয়ে, এবং আমরা আরও আলোচনা করেছিলাম টাইপস অফ লোড নিয়ে, অর্থাৎ এই বিমের উপরে কী টাইপের লোড আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং অ্যাট লাস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে থিওরি অফ ইকুইলিব্রিয়াম নিয়ে। এখন আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সাপোর্ট রিয়াকশন ক্যালকুলেশন অফ বিমের প্রবলেম সলভিং সেশন। এই সেশনে আমরা প্রবলেম সলভ করব, অর্থাৎ এই বিমের উপরে লোড আসার কারণে এর সাপোর্টে যেই পরিমাণ রিয়াকশন ডেভেলপ হবে সেই রিয়াকশনটা ক্যালকুলেশন করা আজকে আমরা শিখব। এটা আমাদের প্রবলেম অন। এবং আমরা প্রবলেম অনে আমরা দেখতেছি যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। এটা কেন সিম্পলি সাপোর্টেড বিম, এর ক্লাসিফিকেশন আমরা পূর্ববর্তী বা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখে এসেছি যে এক পাশে যে বিমের এক পাশে থাকবে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট এবং অন্য পাশে থাকবে রোলার সাপোর্ট, ওই বিমকে আমরা বলতে পারি সিম্পলি সাপোর্টেড বিম। এবং এই বিমটার লেন্থ হচ্ছে টোটাল 12 মিটার, এবং এই বিমের উপরে 3টা লোড অ্যাপ্লাই হচ্ছে এবং 3টা লোডই হচ্ছে পয়েন্ট লোড। আমরা যদি প্রথম লোডটাকে দেখি যে 10 কিলোমিটার মানের যে লোডটা সেটা হচ্ছে ভার্টিক্যাল পয়েন্ট লোড, যেটা একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, এবং 15 কিলোমিটার মানের যে লোডটা সেটা একটা ইনক্লাইন্ড পয়েন্ট লোড, যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে অ্যাপ্লাই হচ্ছে, এবং 20 কিলোমিটার মানের একটা লোড যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম যার লেন্থ হচ্ছে টোটাল 12 মিটার, এবং এখানে 3টা লোড অ্যাপ্লাই হচ্ছে এবং 3টা লোডই হচ্ছে পয়েন্ট লোড। এবং প্রথম যে লোডটা আছে সেটা হচ্ছে 10 কিলোমিটার মানের একটা ভার্টিক্যাল পয়েন্ট লোড, এবং পরে যে দুইটা লোড দেওয়া আছে সে দুইটা হচ্ছে ইনক্লাইন্ড পয়েন্ট লোড। এবং প্রথম লোডটা 15 কিলোমিটার লোডের মানের যে লোডটা সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে, এবং 20 কিলোমিটার মানের যে লোডটা সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে। এখন আমাকে এখানে বের করতে বলছে যে ফাইন্ড দ্য রিয়াকশন অ্যাট সাপোর্ট এ অ্যান্ড বি। আমাকে বলছে যে রিয়াকশন ক্যালকুলেশন বের করতে বলা হয়েছে কোথায় কোথায়, সাপোর্ট এ এবং সাপোর্ট বিতে ইন দ্য বিম, এই বিমের কি বিম, বিমের টোটাল বিমকে আমরা কী দ্বারা ডিফাইন করতে পারি, এবি বিম। তাহলে আমাকে বলা হয়েছে ফাইন্ড দ্য রিয়াকশন, তার মানে আমাকে রিয়াকশন বের করতে বলা হয়েছে অ্যাট দ্য সাপোর্ট, অর্থাৎ সাপোর্টে আমরা রিয়াকশন বের করব। কী সাপোর্টে, এ এবং বি সাপোর্টে ইন দ্য বিম, অর্থাৎ এই এবি বিমের। তাহলে আমরা যদি এবি বিমের সাপোর্টে রিয়াকশন বের করতে যাই তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে পিন বা হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে কি রিয়াকশন ডেভেলপ হয়, বা এই ধরনের সাপোর্ট দিয়ে কোনো স্ট্রাকচার বা বিম ডেভেলপ করা হলে ওই বিমের উপরে লোড আসলে তখন কি রিয়াকশন সে ডেভেলপ করে সেটাকে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি একটু ফাইন্ড আউট করে নিতে চাই যে এখানে আমরা যে সাপোর্টটা ইউজ করেছি সেটা হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট। আমরা জানি পিন বা হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে এই ধরনের সাপোর্ট দিয়ে যদি কোনো আমরা স্ট্রাকচার বানাই এবং ওই স্ট্রাকচারের উপরে যদি লোড আসে তাহলে সে দুই ধরনের রিয়াকশন ডেভেলপ করবে। একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, এটাকে আমরা ডিনোট করতে পারি VA দ্বারা, এবং আরেকটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন যেটাকে আমরা ডিনোট করতে পারি HA দ্বারা। এখন এ সাপোর্টের জন্য এই দুইটা রিয়াকশন ডেভেলপ হবে যেহেতু এটা পিন বা হিঞ্জ সাপোর্ট। আমরা জানি পিন বা হিঞ্জ সাপোর্ট কোনো স্ট্রাকচার ইউজ করা হলে এবং ওই স্ট্রাকচারের উপরে লোড আসলে তাহলে সে ভার্টিক্যালে যে লোডগুলো আসবে সেই লোডগুলোকেও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, এবং হরিজন্টালি যদি কোনো লোড আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে হরিজন্টাল রিয়াকশন থাকবে। এখন আসি বি সাপোর্টের ক্ষেত্রে। বি যে সাপোর্টটা ইউজ করা হয়েছে এখানে এটা হচ্ছে এক ধরনের রোলার সাপোর্ট। আমরা জানি রোলার সাপোর্টের জন্য অনলি রিয়াকশন ফোর্স থাকে, অর্থাৎ রোলার সাপোর্ট দিয়ে যদি কোনো আমরা একটা স্ট্রাকচার ডেভেলপ করি ওই স্ট্রাকচারের উপরে যদি লোড আসে তাহলে সে অনলি ভার্টিক্যাল যে লোডটা আছে সেটা সে রেজিস্ট করতে পারবে, অন্য কোনো লোড সে রেজিস্ট করতে পারবে না। তাহলে বি সাপোর্টের জন্য অনলি রিয়াকশন ফোর্স থাকবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন। এটাকে আমরা দেখাতে পারি VB দ্বারা। এখন আসি আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে যে এখানে VA এ সাপোর্টের জন্য VA রিয়াকশন ফোর্স বের করা
এবং এইচে রিয়াকশন ফোর্স বের করা এবং বি সাপোর্টের জন্য বি রোলার সাপোর্টের জন্য ভিবি রিয়াকশন ফোর্স বের করা। আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ফাইন্ড দ্য রিয়াকশন অ্যাট সাপোর্ট এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি সাপোর্টে আলটিমেটলি আমাদের এই তিনটা রিয়াকশন ফোর্স বের করার কথাই বলা হয়েছে। তাহলে আমাদেরকে এ সাপোর্টের জন্য বের করতে হবে ভিএ এইচে এবং বি সাপোর্টের জন্য আমাদেরকে বের করতে হবে ভিবি। এই লোডগুলো যদি এই রিয়াকশন ফোর্সগুলো যদি আমরা ক্যালকুলেশন করতে পারি এইটাই হবে আমাদের আলটিমেট অ্যান্সার বা রেজাল্ট। তো আসি আমরা এই যে রিয়াকশনগুলো বের করব, অবশ্যই রিয়াকশনগুলো বের করার জন্য আমাদের কোনো ফর্মুলা বা থিওরির প্রয়োজন। তাহলে আমরা এখানে যে থিওরিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে থিওরি অফ ইকুইলিব্রিয়াম। আমরা এটা লেকচার 3-তে আমরা এটা পড়ে এসেছি যে থিওরি অফ ইকুইলিব্রিয়াম আসলে কী ছিল। থিওরি অফ ইকুইলিব্রিয়ামটা যদি আমরা একটু ওভারভিউ করতে চাই, যে থিওরি অফ ইকুইলিব্রিয়ামের 3টা কন্ডিশন ছিল। প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যাট আ পয়েন্ট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে মোমেন্টের সামেশন হবে 0 এবং ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কাউন্ট করব পজিটিভ মোমেন্ট হিসাবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কাউন্ট করব নেগেটিভ মোমেন্ট হিসাবে। এবং সেকেন্ড যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং ভার্টিক্যাল ফোর্সটা হতে পারে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। আপওয়ার্ড যে ভার্টিক্যাল ফোর্স আছে সেই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব পজিটিভ ফোর্স হিসাবে এবং ডাউনওয়ার্ড যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব নেগেটিভ ফোর্স হিসাবে। এবং অ্যাট লাস্ট যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এক্সিস বরাবর যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোর সামেশন হবে 0 এবং এক্স এক্সিস বরাবর ফোর্স হতে পারে সামনের দিকের ফোর্স অথবা পিছনের দিকের ফোর্স। সামনের দিকের ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব পজিটিভ ফোর্স হিসাবে এবং পিছনের দিকের যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব নেগেটিভ ফোর্স হিসাবে। এখন আমাদের থিওরি অফ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাদের যে লাস্টের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ভার্টিক্যাল লোডের যে কন্ডিশন এবং হরিজন্টাল লোডের যে কন্ডিশন, এই দুইটা কন্ডিশন অবশ্যই প্রয়োজন হবে। দ্যাট মিনস আমাদের এইখানে যে ইনক্লাইন্ড লোডগুলো আছে এই লোডগুলোকে আমাদেরকে ভার্টিক্যাল অথবা হরিজন্টাল লোডে কনভার্ট করে তারপরে থিওরি অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করতে হবে। কারণ আমরা জানি ইনক্লাইন্ড লোডের জন্য থিওরি অফ ইকুইলিব্রিয়ামে কোনো কন্ডিশন নেই, এই জন্য আমাদেরকে এই ইনক্লাইন্ড লোডগুলোকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টসে বিভক্ত করে তারপরে আমাদেরকে থিওরি অফ ইকুইলিব্রিয়াম এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে এখানে 15 কিলোনিউটন মানের যে লোডটা সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে। আমরা জানি যে এই 15 কিলোনিউটন মানের লোডটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে। দুটা কম্পোনেন্টস থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টস আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টস। তাহলে আমরা যদি এটাকে বিভক্ত করি এর দুইটা কম্পোনেন্টস থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টস আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টস। এখন আসি এর হরিজন্টাল কম্পোনেন্টসটা কী হবে এবং ভার্টিক্যাল কম্পোনেন্টসটা কী হবে। আমরা পূর্ববর্তী ক্লাসে পড়ে এসেছি যে ফোর্সের কম্পোনেন্টস আসলে কীভাবে আমরা বিভক্ত করতে পারি। কোনো একটা লোড যদি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয়, ধরলাম পি মানের একটা লোড 30 ডিগ্রি অথবা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে পি এর দুইটা উপাংশ হবে বা কম্পোনেন্টস হবে। একটা হবে হরিজন্টাল কম্পোনেন্টস বা আনুভূমিক উপাংশ আর একটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্টস বা উলম্ব উপাংশ। এখন এটার হরিজন্টাল কম্পোনেন্টস কী হবে এবং ভার্টিক্যাল কম্পোনেন্টস কী হবে সেটাকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, তাহলে এর হরিজন্টাল যে কম্পোনেন্টস সেটা হবে পি কজ থিটা এবং ভার্টিক্যাল যে কম্পোনেন্টস সেটা হবে পি সাইন থিটা। আমরা জানি এখানে যে লোডটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে এবং অ্যাঙ্গেলটা যদি আনুভূমিকের সাথে থাকে তাহলে আনুভূমিকের সাথে নিব আমরা কজের উপাংশ এবং বাকি যে উপাংশটা হবে সেটা হবে সাইনের উপাংশ। তাহলে অ্যাঙ্গেলটা যার সাথে থাকবে তার সাথে অলওয়েজ হবে কজের উপাংশ আর বাকিটা হবে সাইনের উপাংশ। তাহলে আমরা যদি সিমিলারলি একই রুলস অ্যাপ্লাই করে 50 কিলোমিটার লোডকে দুইটা উপাংশে বিভক্ত করতে চাই, তাহলে এর দুইটা উপাংশ হবে লোড কস থিটা। তাহলে আমাদের এখানে লোড আছে কত 50 কস, এখানে থিটার ভ্যালু কত 30 ডিগ্রি। কারণ আমরা বলেছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দেখতেছি আনুভূমিকের সাথে, তার মানে আনুভূমিক অংশটা হবে কস সম্বলিত। এখন এই অ্যাঙ্গেলটা যদি উলম্বের সাথে থাকতো তাহলে উলম্বের যে উপাংশটা সেটাও হয়তো কস সম্বলিত। এখন তাহলে এই উলম্ব উপাংশটা কী হবে 15 সাইন 30 ডিগ্রি।
তাহলে আমরা এই 15 কিলোনিউটন মানের যে লোডটা এটাকে দুইটা উপাংশে বিভক্ত করে ফেললাম, যেটা আনুভূমিক উপাংশটা হচ্ছে 15 cos 30 ডিগ্রি এবং উলম্ব যে উপাংশটা সেটা হচ্ছে 15 sin 30 ডিগ্রি। তাহলে আমাদের আর এই ইনক্লাইন লোডটা নিয়ে এখন কোনো কাজ নেই। এখন আমাদের যে থিওরি অফ ইকুইলিব্রিয়াম আমরা যখন অ্যাপ্লাই করব তখন আমরা এই দুটো নিয়ে উপাংশ নিয়ে আসলে কাজ করব, সেটা হচ্ছে 15 cos 30 ডিগ্রি এবং 15 sin 30 ডিগ্রি। এখন আসি 20 কিলোনিউটন লোড, এটা একটা ইনক্লাইন লোড। তাহলে ইনক্লাইন লোডকে আমাদেরকে কী করতে হবে, ভার্টিক্যাল অথবা হরিজন্টাল পয়েন্ট লোডে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই 20 কিলোমিটারের যে আনুভূমিক উপাংশ, এর আনুভূমিক উপাংশটা হবে 20 cos 45 ডিগ্রি। কারণ আমরা বলেছিলাম যে অ্যাঙ্গেলটা যার সাথে, অ্যাঙ্গেলটা দেখতেছি আমরা আনুভূমিকের সাথে, তার মানে এটা হবে কজের উপাংশ, আর বাকি যে উপাংশটা হবে সেটা হবে সাইন সম্বলিত উপাংশ। তার মানে এই উপাংশটা হবে 20 sin 45 ডিগ্রি। এখন আমাদের তাহলে আর এই 20 কিলোমিটার নিয়ে কোনো কাজ নেই এবং 50 কিলোমিটার নিয়ে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এর কম্পোনেন্টসগুলো নিয়ে। এবং আমরা যখন থিওরি অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব তখন এই কম্পোনেন্টসগুলো নিয়েই আমরা কাজ করব। তাহলে আমরা দেখলাম যে 15 কিলোমিটারের দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ এবং আনুভূমিকের সাথে আমরা কজ নিলাম কারণ যার সাথে অ্যাঙ্গেল তার যে উপাংশ সেটা হবে কজ সম্বলিত উপাংশ এবং বাকি উপাংশটা হবে সাইন সম্বলিত উপাংশ। এই জন্য আমরা এটাকে দুইটা উপাংশে বিভক্ত করে নিলাম এবং 20 কিলোমিটার মানের যে লোডটা সেটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জন্য আনুভূমিকের সাথে যে আমরা উপাংশটা নিয়েছি সেটা হচ্ছে কস সম্বলিত উপাংশ এবং উলম্বের সাথে যে উপাংশটা নিয়েছি আমরা সেটা হচ্ছে সাইন সম্বলিত উপাংশ। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ভিএ, এইচএ এবং ভিবি বের করা। এখন আসি, আমরা যদি থিওরি অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করি প্রথমেই, তাহলে আমরা কি বলতে পারি যে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, যেটা একটা মোমেন্ট অ্যাপ্লাই হবে একটা নির্দিষ্ট পয়েন্টে। এখন আসি আমাদের যে ফার্স্ট কন্ডিশন থিওরি অফ ইকুইলিব্রিয়ামের, সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট একটা পয়েন্ট ইজ ইকুয়াল টু জিরো। এখন আসি আমরা কোন পয়েন্টে মোমেন্ট নিব, এ পয়েন্টে নাকি বি পয়েন্টে? আমি চাইলে দুই পয়েন্টই মোমেন্ট নিতে পারি। আমার ইচ্ছে মতো আমি মোমেন্ট নিয়ে নিলাম এ পয়েন্টে মোমেন্ট নিলে তাহলে আমি লিখতে পারি সামেশন অফ মোমেন্ট একটা পয়েন্ট এ ইজ ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কাউন্ট করব পজিটিভ মোমেন্ট হিসাবে এবং এন্টি ক্লকওয়াইজ মোমেন্টকে কাউন্ট করব আমরা নেগেটিভ মোমেন্ট হিসাবে। এখন আসি, আমরা যে মোমেন্টের একটা ফর্মুলা পড়েছিলাম, মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স অথবা লোড ইন্টু ডিস্টেন্স। অর্থাৎ আমরা যদি মোমেন্টকে বের করতে চাই তাহলে মোমেন্টকে বের করতে হলে আমাদেরকে ফোর্সের সাথে ডিস্টেন্স গুণ করতে হবে। ডিস্টেন্সটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। এখন আসি, আমাদের এখানে কি কি ফোর্স আছে এটাকে আমাদেরকে ফাউন্ড আউট করতে হবে। আমরা দেখতেছি আমাদের এখানে ফোর্স আছে এইচ এর রিয়াকশন ফোর্স, বি এর রিয়াকশন ফোর্স, 10 কিলোনিউটন রিয়াকশন ফোর্স, তারপরে 15 সাইন 30 ডিগ্রি কম্পোনেন্ট অফ ফোর্স, তারপরে আমরা দেখতেছি 15 cos 30 ডিগ্রি এই একটা ফোর্স, তারপরে আমরা দেখতেছি 20 সাইন 45 ডিগ্রি, 20 cos 45 ডিগ্রি এবং বিবি ফোর্স। আলটিমেটলি আমরা এই ফোর্সগুলো দেখতেছি। এখন আসি, এখানে একটা সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে যে আমরা যেই পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্ট দিয়ে যতগুলো ফোর্স পাস করবে, অর্থাৎ আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্ট বলেছিলাম যে মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। অর্থাৎ আমি বলেছিলাম যে আমরা যেই পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্ট দিয়ে যতগুলো ফোর্স পাস করবে সবগুলো ফোর্সের মোমেন্ট হবে 0। তাহলে আমরা দেখতেছি যে এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে 3টা ফোর্স, আমরা দেখতেছি 3টা না, টোটাল 4টা ফোর্স পাস হচ্ছে। কিভাবে? এইচে ফোর্সটা পাস হচ্ছে এবং বিএ ফোর্সটা পাস হচ্ছে এবং এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে 15 cos 30 ডিগ্রি, অর্থাৎ এর ডিরেকশনটা হচ্ছে এই পয়েন্টের দিকে। দ্যাট মিনস এটা 15 cos 30 ডিগ্রির এর প্রভাবটা হচ্ছে এই পয়েন্টে। তারপরে 20 cos 45 ডিগ্রি এটাও এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। তার মানে আমরা যেই পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্ট দিয়ে যে ফোর্সগুলো পাস করবে সবগুলো ফোর্সের মোমেন্ট হবে 0। দ্যাট মিনস এই পয়েন্ট দিয়ে যে ফোর্সগুলো পাস হবে সবগুলো ফোর্সের ডিস্টেন্স হচ্ছে 0, এই জন্য এর মোমেন্টটাও আলটিমেটলি 0 হয়ে যায়। তার মানে এইচএ ফোর্সের জন্য আমরা কোনো মোমেন্ট পাবো না এবং বিএ ফোর্সের জন্য কোনো মোমেন্ট পাবো না এবং 15 cos 30 ডিগ্রির জন্য কোনো মোমেন্ট পাবো না এবং 20 cos 45 ডিগ্রির জন্য কোনো মোমেন্ট পাবো না। তার মানে এইচের জন্য মোমেন্ট 0 এবং ভি এর জন্য মোমেন্টটা কি
মোমেন্ট হবে 0 এবং 15 cos 30 ডিগ্রির জন্য মোমেন্টটা হবে 0 এবং 20 cos 45 ডিগ্রির জন্য মোমেন্ট হবে 0। এখন আসি তাহলে মোমেন্ট থাকবে কোন কোন ফোর্সের জন্য। তাহলে আমরা দেখতেছি এইটা বাদে যে ফোর্সগুলো আছে যেমন 10 কিলোনিউটন মানের ফোর্স, তারপর 15 sin 30 ডিগ্রি এই ফোর্স এর জন্য মোমেন্ট থাকবে, তারপর 20 sin 45 ডিগ্রি এর জন্য মোমেন্ট থাকবে এবং অ্যাট লাস্ট যেটার জন্য মোমেন্ট থাকবে সেটা হচ্ছে ভিভি। তাহলে আমরা যদি মোমেন্টের ইয়াটা অ্যাপ্লাই করতে চাই, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেটা হচ্ছে মোমেন্টের ফর্মুলাটা ছিল ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে 10 কিলোনিউটন মানের যে ফোর্সটা, এই ফোর্সের জন্য মোমেন্ট হবে 10 ইন্টু এ পয়েন্ট থেকে 10 কিলোমিটার মানের ফোর্সটা যত দূরে আছে ওই ডিস্টেন্সটা, কারণ এই ডিস্টেন্সটাই হচ্ছে তার 10 কিলোমিটার মানের ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে এ পয়েন্ট থেকে 10 কিলোমিটার মানের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার। তার মানে আমাদের মোমেন্টের ফর্মুলা ছিল ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স আমরা 10 কিলোমিটার পাইলাম এবং এ পয়েন্ট থেকে 10 কিলোমিটার কত দূরে আছে, 4 মিটার দূরে আছে, তার মানে এর ডিস্টেন্সটা হবে 4। এখন আসি এটা ক্লকওয়াইজ মোমেন্ট নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আমরা দেখতেছি এর পয়েন্টের সাপেক্ষে 10 কিলোমিটার মানের ফোর্সটা ক্লকওয়াইজ অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য এই মোমেন্টটা হবে পজিটিভ মোমেন্ট। এখন আসি আমরা আর কিসের জন্য মোমেন্ট পাবো, সেটা হচ্ছে 15 sin 30 ডিগ্রির জন্য মোমেন্ট পাবো। তাহলে আমরা লিখে ফেলি 15 sin 30 ডিগ্রি। এখন এইটা এ পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, আমরা দেখতেছি 15 sin 30 ডিগ্রি হচ্ছে এ পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে আছে, এ পয়েন্ট থেকে 4 আর 2 6 ডিস্টেন্সে আছে। দ্যাট মিন্স এর সাথে গুণ হবে 6। এখন আসি এটা কি পজিটিভ মোমেন্ট হবে নাকি নেগেটিভ মোমেন্ট হবে এ পয়েন্টের সাপেক্ষে। আমরা দেখতেছি 15 sin 30 ডিগ্রি এ পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাট মিন্স ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কাউন্ট করবো পজিটিভ মোমেন্ট হিসাবে। এখন আসি 20 sin 45 ডিগ্রি, 20 sin 45 ডিগ্রি এই লোডটার জন্য মোমেন্টটা কী হবে, তাহলে আমরা লিখি বলি 20 sin 45 ডিগ্রি। এখন আসি এটা ডিস্টেন্সটা কত হবে, আমরা এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট দিছি, তার মানে এ পয়েন্ট থেকে 20 sin 45 ডিগ্রি কত দূরত্বে আছে, এ পয়েন্ট থেকে আমরা দেখতেছি 4 আর 2 6 আর 4 10, তার মানে 10 মিটার ডিস্টেন্সে দূরত্বে এই লোডটা আছে। দ্যাট মিনস 20 sin 45 ডিগ্রি কত মিটার, এই পয়েন্ট থেকে কত মিটার ডিস্টেন্সে আছে, 4 আর 2 6 আর 4 10 মিটার ডিস্টেন্স। এখন আসি এ পয়েন্টের সাপেক্ষে 20 sin 45 ডিগ্রি এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আমরা দেখতেছি এটা এ পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরতেছে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা ওই মোমেন্টটাকে কাউন্ট করব পজিটিভ মোমেন্ট হিসাবে। এখন আসি অ্যাট লাস্ট যেটার জন্য মোমেন্ট নিব আমরা, সেটা হচ্ছে ভিবি। আমি একটু নিচে লিখি ভিবি, এবং এই যে ফোর্সটা আমি নিলাম এই ফোর্সটা এ পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে আছে, তাহলে আমরা দেখতেছি এ পয়েন্ট থেকে এই ফোর্সটা বি পয়েন্ট পর্যন্ত 12 মিটার ডিস্টেন্স আছে, এই জন্য আমরা ফোর্স ইন্টু ডিস্টেন্স অর্থাৎ 12 মিটার গুণ করে দিলাম। এবং আমরা দেখতেছি এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা দেখতেছি এটা এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এই জন্য এটাকে আমরা কাউন্ট করব নেগেটিভ মোমেন্ট হিসাবে = 0। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো যে, আমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, এখানে 4 × 10 = 40 প্লাস 15 sin 30 ডিগ্রি ইন্টু 6, তাহলে এখানে আসে 45, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস 20 sin 45 ডিগ্রি ইন্টু 10, তাহলে এটা আসবে 141.42 এবং এখানে আছে 12 VB = 0। এখন 12 VBকে যদি আমরা এক পাশে রেখে দেই সেটা হচ্ছে 12 VB, এবং অন্য পাশে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 40 + 45 + 141.42, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 226.42, এবং ফাইনালি ভিবি এর যে ভ্যালুটা চলে আসবে সেটা হচ্ছে VB = 226.42 ডিভাইডেড বাই 12। এটা ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিবি এর ভ্যালু, দ্যাট মিনস 226.42 ডিভাইডেড বাই হচ্ছে 12, দ্যাট মিনস এটা চলে আসে 18.8683
কিলোনিউটন। তাহলে আলটিমেটলি আমাদের যে টার্গেটটা ছিল যে ভিএ বের করা, এইচএ বের করা এবং ভিবি বের করা, এই তিনটা টার্গেটের ভিতরে আমরা একটা টার্গেট ফুলফিল করে ফেললাম, সেটা হচ্ছে আমরা ভিবি এর ভ্যালুটা বের করে ফেললাম। কোন কন্ডিশন অ্যাপ্লাই করে? থিওরি অফ ইকুইলিব্রিয়ামের মোমেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করে। এখন আসি আমাদের যে সেকেন্ড যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের সামেশন হবে জিরো। এবং ভার্টিক্যাল ফোর্সের সামেশন হতে পারে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। আপওয়ার্ড ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসেবে এবং ডাউনওয়ার্ড ফোর্সগুলোকে কাউন্ট করবো আমরা নেগেটিভ ফোর্স হিসেবে। এখন আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবং এটা হচ্ছে সামেশন অফ ইজ আপওয়ার্ড ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসাবে এবং ডাউনওয়ার্ড ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে। এখন আসি এখানে আপওয়ার্ড ফোর্স কী কী আছে আর ডাউনওয়ার্ড ফোর্স কী কী আছে। আমরা যদি দেখি এখানে ভিএ এটা আপওয়ার্ড এবং 10 কিলোমিটারের ডাউনওয়ার্ড ফোর্স, 15 সাইন 30 ডিগ্রির একটা ডাউনওয়ার্ড ফোর্স ভার্টিক্যাল ফোর্স এবং 20 সাইন 45 ডিগ্রির ডাউনওয়ার্ড ফোর্স এবং ভিভি। টোটাল তাহলে কয়টা আমরা ভার্টিক্যাল ফোর্স পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই পাঁচটা ফোর্সের সামেশন হবে 0। এখন আসি প্রথমে আমরা যে ফোর্সটা নেব সেটা হচ্ছে ভিএ। এটা একটা আপওয়ার্ড ফোর্সগুলোকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসেবে, তার মানে ভিএ হবে পজিটিভ। তারপর দেখতেছি 10 কিলোনিউটন ভার্টিক্যাল ফোর্স, এটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে নিচের দিকের যে ফোর্সগুলো এগুলোকে কাউন্ট করবো আমরা নেগেটিভ ফোর্স হিসাবে, দ্যাট মিনস -10। এখন আসি 15 সাইন 30 ডিগ্রি, এটাও নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস 15 সাইন 30 ডিগ্রিকে আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে, 15 সাইন 30 ডিগ্রি। এখন আসি 20 সাইন 45 ডিগ্রি, এটাও দেখতেছি নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস 20 সাইন 45 ডিগ্রি নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে যেহেতু, তার মানে এটাও আমরা কাউন্ট করবো নেগেটিভ ফোর্স হিসাবে, -20 সাইন 45 ডিগ্রি। এখন আসি অ্যাট লাস্ট যে ফোর্সটা আমরা নেব সেটা হচ্ছে ভিভি। ভিভি দেখতেছি আমরা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস এটাকে আমরা কাউন্ট করবো পজিটিভ ফোর্স হিসাবে, দ্যাট মিনস প্লাস ভিভি ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা অলরেডি ভিভি এর ভ্যালুটা জানি। আমরা যদি এটাকে ভিভি এর ভ্যালুটা ইনপুট করে দেই তাহলে ভিএ -10 -15 সাইন 30 ডিগ্রি -20 সাইন 45 ডিগ্রি প্লাস ভিভি এর ভ্যালুটা আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে 18.8683 কিলোনিউটন। আমরা যদি এখানে বসিয়ে দিই 18.8683 ইজ ইকুয়াল টু 0, এইখান থেকে সহজেই আমরা ভিএটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। দ্যাট মিনস ভিএ ইজ ইকুয়াল টু হবে, আমরা যদি সবগুলো রাশি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে এই -10টা হয়ে যায় ওই পাশে চলে গেলে +10, তারপরে এটা হবে পজিটিভ 15 সাইন 30 ডিগ্রি আর এটা হয়ে যাবে পজিটিভ 20 সাইন 45 ডিগ্রি এবং এই পজিটিভ 18.8683 এই পাশে চলে গেলে হয়ে যাবে নেগেটিভ 18.8683। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে চাই তাহলে 10 প্লাস 15 সাইন 30 ডিগ্রি প্লাস 20 সাইন 45 ডিগ্রি, 20 সাইন 45 ডিগ্রি, তারপরে মাইনাস 18.8683। এটাকে ক্যালকুলেশন করলে আসে 12.77